যাদের স্পেশাল পেপার রবীন্দ্র সাহিত্য এবং নাট্য সাহিত্য, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব যেগুলো হয়তো আপনাদের জানা এবং অজানা। যেমন ধরুন, জ্যোতিরিন্দ্রনাথের প্রহসন এবং নাটকের ক্ষেত্রে রবীন্দ্রনাথের এক ধরনের ভূমিকা নিয়েই এই বিষয়টি। যেমন এমন কর্ম আর করব না, এটি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের প্রহসন, এবং রবীন্দ্রনাথ কিন্তু এই নাটকে প্রথম অভিনয় করছেন এবং অলিক বাবুর চরিত্র অভিনয় করছেন। ঠিক সেই রকম পুরু বিক্রম তার একটি ঐতিহাসিক গীতিনাট্য, এবং এই নাটকে রবীন্দ্রনাথ রচিত একই সূত্রে বাঁধিয়াছে শীর্ষক জাতীয় সঙ্গীতটি কিন্তু ব্যবহার করছেন। ঠিক সেই রকম সরোজিনী ঐতিহাসিক গীতিনাট্য, এই নাটকের জন্য রবীন্দ্রনাথ কিন্তু লিখে দিচ্ছেন জল জলচিতা দ্বিগুণ দ্বিগুণ এই গানটি। ঠিক সেরকম অশ্রুমতী, এটি তার ঐতিহাসিক গীতিনাট্য, এবং এই নাটকের এই সময় তিনি আসলে রচনা করছেন বৈষ্ণব পদাবলীর অনুসরণে প্রথম বৈষ্ণব টাইপের যে গান, যেমন গহন কুসুম কুঞ্জ মাঝে, এটি কিন্তু এই নাটকের জন্যই ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ অশ্রুমতী নাটকে। আপনাকে ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে যে অশ্রুমতী নাটকে রবীন্দ্রনাথের কোন গানটি ব্যবহৃত হয়েছে। ঠিক সেই রকম মানময়ী বলে একটি পৌরাণিক গীতিনাট্য রয়েছে যতীন্দ্রনাথ ঠাকুর, এবং এই নাটকে রবীন্দ্রনাথ অভিনয় করছেন, পাশাপাশি কয়েকটি দৃশ্যে রবীন্দ্রনাথের কিছু গান ব্যবহৃত হচ্ছে। যেমন ধরুন ছিল কথা বলো, এবং আরেকটি গান চলো 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 ফুল ধনু। ঠিক সেই রকম এই নাটকের শেষে ব্যবহৃত হয়েছে আই তবে সহচরী গানটি উর্বশীর কণ্ঠে। কখনো কখনো উপন্যাস সাহিত্য থেকে কিছু সাধারণ প্রশ্ন করতে পারে, যেমন ধরুন গৌর মল্লার কালের মন্দিরা, তুমি সন্ধ্যার মেঘ, এই উপন্যাসগুলোর রচয়িতাকে? উত্তর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই রকম কেরি সাহেবের মুন্সী কাললেখা, প্রমথনাথ বিশির। তারপরে স্থাবর উপন্যাসটির রচয়িতাকে? বনফুলের। বহিকন্যা এই উপন্যাসটির রচয়িতাকে? গজেন্দ্র কুমার মিত্রের। তারপরে চর কাসেম এই উপন্যাসের রচয়িতাকে? অমরেন্দ্র ঘোষ। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু কখনো কখনো করে, কিংবা আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে কিনু গোয়ালার গলি এই উপন্যাসটির রচয়িতাকে? সন্তোষ কুমার ঘোষ। আর চেনামহল এই উপন্যাসটির রচয়িতাকে? নরেন্দ্রনাথ মিত্র। এই ধরনের কিছু কিছু বিখ্যাত উপন্যাস, সেগুলো থেকে আপনাকে নর্মালি কিছু প্রশ্ন করতেই পারে। তারপরে আপনার তিস্তা পারের বৃত্তান্ত, এটা হয়তো জিজ্ঞেস করতে পারে কার লেখা, তাহলে দেবেশ রায়। এই ধরনের উপন্যাস থেকে, অর্থাৎ বিখ্যাত বিখ্যাত উপন্যাস, সেইগুলো থেকে। তারপরে বিবর প্রজাপতি এই উপন্যাসের রচয়িতাকে? সমরেশ বসু। তারপরে স্বীকারোক্তি এই উপন্যাসটির রচয়িতাকে? একই ব্যক্তি। এই ধরনের কিন্তু প্রশ্ন আপনাকে। তারপরে ঘুণ পোকা উপন্যাসের রচয়িতাকে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এইগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। তারপরে দিগ্ভ্রান্ত উপন্যাসের রচয়িতাকে? সতীনাথ ভাদুরী। কাল তুমি আলেয়া কার লেখা? আশুতোষ মুখোপাধ্যায়। কিছু কিছু বিখ্যাত উপন্যাসের নাম আমি করলাম, যেগুলো আপনাদের জিজ্ঞেস করতেই পারে। ধরুন নকশালবাদী আন্দোলনকে কেন্দ্র করে লেখা কয়েকটি উপন্যাসের নাম যদি বলে, তাহলে আপনারা কি বলবেন? উত্তর হচ্ছে মহাশ্বেতা দেবীর হাজার চুরাশির মা, অরণ্যের অধিকার, সমরেশ বসুর মানুষ শক্তির উৎস, কালবেলা, মহাকালের রথের ঘোড়া। এই উপন্যাসগুলো কিন্তু আপনার যে নকশালবাদী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা। এবার একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে 1947 সালে স্বাধীনতা এবং স্বাধীনতার পর যে দেশভাগ এবং দেশভাগকে কেন্দ্র করে যে উদ্বাস্তুদের যে অস্থিরতা এবং অনিশ্চিত জীবনযাপনের জ্বলন্ত চিত্র ফুটে উঠেছে কোন কোন উপন্যাসে? তার দু একটি নাম যদি জিজ্ঞেস করে, তাহলে আপনি কি বলবেন? উত্তর হচ্ছে নারায়ণ সান্যালের বকুলতলা PL ক্যাম্প, প্রবোধ কুমার সান্যালের হাসুবানু, তারাশঙ্করের উত্তরায়ণ, মনোজ বসুর রক্তের বদলে রক্ত, আর অমিয়ভূষণ মজুমদারের গড় শ্রীখণ্ড। এই উপন্যাসগুলোতে কিন্তু যে দেশভাগের ফলে যে উদ্বাস্তু সমস্যা, সেইগুলো কিন্তু উঠে এসেছে। গ্রন্থের নামকরণে রবীন্দ্র উদ্ধৃতি, বিষয়টা একটু কেমন আপনাদের ঠেকছে, তাই তো? একটু ক্লিয়ার করে দিন। দেখুন, অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে, এই লাইনটি সম্পর্কে কম বেশি সকলেই পরিচিত। এই যে অগ্নিবীণা, এই শব্দটি দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে নজরুল ইসলাম তার কাব্যগ্রন্থের নামকরণ করেছিলেন অগ্নিবীণা। ঠিক সেই রকম অনেক লেখক তারা কিন্তু তাদের গ্রন্থের নামকরণে রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত হয়েছে। যেমন আমি আর একটি বলি, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। এই লাইনের দ্বারা প্রভাবিত হয়ে নিমাই ভট্টাচার্য লিখছেন আকাশ ভরা সূর্য তারা। ঠিক সেরকম আনন্দধারা বহিছে ভুবনে, এর দ্বারা প্রভাবিত হয়ে সমরেশ বসু লিখছেন আনন্দধারা। ঠিক সেরকম আলো আমার আলো ওগো, আলোই ভুবন ভরা, এর দ্বারা প্রভাবিত হয়ে প্রতিভা বসু লিখছেন আলো আমার আলো। আমার মুক্তি আলোই আলোই এই আকাশে, এই লাইনের দ্বারা প্রভাবিত হয়ে দক্ষিণা রঞ্জন বসু লিখছেন আলোই আলোই। একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে, দ্বারা প্রভাবিত হয়ে সুবোধ ঘোষ লিখছেন একটি নমস্কারে।
তুমি এপার ওপার করো কে গো ওগো খেয়ার নিয়ে, এর দ্বারা প্রভাবিত হয়ে সমরেশ বসু লিখছেন এপার ওপার। কত অজানা রে জানাইলে তুমি, এই লাইনে দ্বারা প্রভাবিত হয়ে শঙ্কর লিখছেন কত অজানা রে। ঠিক সেই রকম জীবন যখন শুকায়া যায় করুণা ধারায় এসো, এই লাইনের দ্বারা প্রভাবিত হয়ে প্রফুল্ল রায় লিখছেন করুণা ধারায় এসো। আমি কান পেতে রই আনমনে, এই লাইনের দ্বারা প্রভাবিত হয়ে অবধূত লিখছেন কান পেতে রই। ঠিক সেই রকম কালের মন্দিরা যে সদাই বাজে, এই লাইনের দ্বারা প্রভাবিত হয়ে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লিখছেন কালের মন্দিরা। ঠিক সেই রকম কিনু গোয়ালার গলি কমা বাসি, এই লাইনের দ্বারা প্রভাবিত হয়ে সন্তোষ কুমার ঘোষ লিখছেন কিনু গোয়ালার গলি। ঠিক সেই রকম হেথা নয় অন্য কোথা অন্য কোথা অন্য কোনখানে, এই লাইনের দ্বারা প্রভাবিত হয়ে শক্তিপদ রাজগুরু লিখছেন অন্য কোনখানে। ঠিক সেই রকম অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে, এই লাইনের দ্বারা প্রভাবিত হয়ে অচিন্ত্য কুমার সেনগুপ্ত লিখছেন অধরা মাধুরী। এই ধরনের আরও যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই একটু আপনারা কমেন্ট করে জানান, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট আকারে জানাতে পারেন। ধন্যবাদ। এখন আলোচনা করব মাইকেল মধুসূদন দত্তের অসম্পূর্ণ রচনা। অলরেডি ইউটিউবে দুটো পর্বে ভিডিও বানানো হয়েছে মাইকেল মধুসূদন দত্তের উপরে, একটি হচ্ছে নাট্য সাহিত্য অবদান আর একটি হচ্ছে কাব্য সাহিত্যে, অর্থাৎ অসংখ্য তথ্য নিয়ে সেই ভিডিওগুলো রয়েছে। এবার যে ভিডিওটি হবে সেটা হচ্ছে তার অসম্পূর্ণ রচনা নিয়ে। অনেক তিনি অসম্পূর্ণ রচনা রেখে গেছেন, তো সেই রচনাগুলো প্রথমে নাম থাকবে, তারপর সেটি কোন পর্যায়ে পড়ে এবং কত সালে রচনা শুরু করছেন এবং কতটা পরিমাণ তিনি সেটা শেষ করতে পেরেছেন সেই নিয়ে। তো প্রথম রচনাটির নাম হচ্ছে সুভদ্রা। এটি কিন্তু নাট্য কাব্য, আর এটি 1859 সালের শেষ দিকে বা 1860 সালের প্রথম দিকে রচনা করছেন, এরকম একটা রচনাকাল পাওয়া যাচ্ছে এবং দুটি অঙ্ক সমাপ্ত করেছেন, কিন্তু কোনো রচনাটি অর্থাৎ সেই রচনাটির কোনোটাই হাতে এসে পৌঁছায়নি। দ্বিতীয় রচনার নাম হচ্ছে রিজিয়া। এটি কিন্তু নাটক, এটি অমিত্রাক্ষ ছন্দে তবে এবং গদ্য ব্যবহার করেছেন, আর এটি 1860 সালের প্রথম দিকে রচনা করছেন এবং খুবই অল্প লেখা হয়েছিল। এরপর ব্রজাঙ্গনা কাব্য, তার বিহার নামক দ্বিতীয় স্বর্গ, এটি কিন্তু কবিতা পর্যায়ের মধ্যে পড়ছে, অর্থাৎ কবিতা পর্যায়ের মধ্যে 1860 সালের এপ্রিলের পূর্বে তিনি রচনা করছেন। মাত্র 3টি স্তবক লেখা হয়েছিল। সিংহল বিজয়, এটি কিন্তু মহাকাব্য পর্যায়ে পড়ছে, 1861 সালের মাঝামাঝি তিনি লিখছেন এবং গোড়ার কয়েকটি পংক্তি মাত্র লেখা হয়েছিল। আর এরপর তিনি কিছু খণ্ডিত কবিতা লিখছেন, সেই খণ্ডিত কবিতা মানে 5টি কবিতা পাওয়া যাচ্ছে, সেটা 1862 সালে ফেব্রুয়ারির পরে রচনা করছেন এবং সেই খণ্ডিত কবিতার সংখ্যা হচ্ছে 5টি। সেই খণ্ডিত কবিতাগুলো কি কি, যে ধৃতরাষ্ট্রের প্রতি গান্ধারী, তারপরে যজাতির প্রতি শর্মিষ্ঠা, তারপরে অনিরুদ্ধের প্রতি উষা, নারায়ণের প্রতি লক্ষ্মী আর নলের প্রতি দময়ন্তী। এরপরে রচনা হচ্ছে দ্রৌপদী স্বয়ম্বর। এটি কিন্তু ভারত বৃত্তান্তের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে তিনি ক্ষুদ্র ক্ষুদ্র কাহিনী কাব্য এটা রচনা করছেন এবং 1863 থেকে 1864 সালের মধ্যে তিনি এটি রচনা করছেন। আর কবিতাগুলির স্বল্পাংশ মাত্র লেখা হয়েছিল, অর্থাৎ খুব অল্প পরিমাণ লিখেছেন। আরেকটি হচ্ছে দেব দানবিয়ম বলে একটি তার ব্যঙ্গ কবিতা লিখেছিলেন এবং জীবনের শেষ ভাগে কয়েকটি মাত্র চরণ তিনি লিখতে পেরেছেন, আর বাকিটা হচ্ছে তার অসমাপ্ত। এইগুলো হচ্ছে তার অসমাপ্ত রচনার ছোট্ট একটা তালিকা। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট আকারে জানাবেন এবং অন্যদের মাঝে একটু শেয়ার করবেন। ধন্যবাদ।